স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরে বিস্তারিত। স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর প্রথমবারের মতো পবিত্র রমজান মাস পালন করছে সিরিয়ার বাসিন্দারা। রোজার বিভিন্ন পণ্যের জন্য ভিড় দেখা গেছে বাজারগুলোতে। সবার চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক। প্রেসিডেন্ট বাশার আল আসাদ মুক্ত সিরিয়া, খোলা হাওয়ায় প্রথমবার রোজা। দামেস্ক, আলেপ্পো এবং হাসকা শহরের বাজারগুলো জমজমাট। নিত্যদিনের খাদ্যদ্রব্য ও বাহারি খাবারের পসরা সাজিয়ে আছেন ব্যবসায়ীরা। দোকানের সামনে ভিড় ভোজন রসিকদের। খেজুর, রং বেরঙের শরবত, ঐতিহ্যবাহী রুটি, বাদাম সহ লোভনীয় সব খাবার এবারের আয়োজনে। সেখানেই মানুষের ভিড়। তবে গত বছরের তুলনায় সবাই এবার ভালোভাবে রোজা পালনের প্রত্যাশা করছেন। গত বছর ডলারের উচ্চ মূল্য এবং নিত্য পণ্যের চড়া দামের কারণে আমাদের অবস্থা ভালো ছিল না। মহান আল্লাহকে ধন্যবাদ, আসাদের পতনের পর আমাদের সবকিছু ভালোভাবে চলছে। স্বৈরশাসক আসাদের পতনে অনেক কিছু বদলে গেলেও সিরিয়ার দারিদ্র্যের চিত্র পুরোপুরি বদলায়নি। অনেক মানুষ এখনও কষ্টের মধ্যে দিন যাপন করছেন। অনেকদিন পর এবারের রমজান ভিন্নভাবে ধরা দিয়েছে সিরিয়াবাসীর জীবনে। তবে অর্থনৈতিক সংকট না কাটায় পুরোপুরি স্বাভাবিক হয়নি জনজীবন। আসাদ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সিরিয়া তারল্য সংকটে পড়ে। মুদ্রাস্ফীতির কালো ঘোড়া বাগিয়ে আনার জন্য নির্ঘুম কাজ করে যাচ্ছে দেশটির নতুন নেতৃত্ব। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। আওয়ামী লীগ সরকারের মদতে জুলাই অভ্যুত্থানে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। 2024 সালে জুলাই আগস্ট বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর জাতিসংঘের মানবাধিকার তথ্যানুসন্ধান প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, আমরা মৃত্যুদণ্ডের পক্ষে নই, তবে সুষ্ঠু বিচার প্রয়োজন। মূল প্রতিবেদন উপস্থাপনের আগেই সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদনে যে প্রমাণ তুলে ধরা হয়েছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। প্রতিবেদন উপস্থাপনের সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, বিচার প্রক্রিয়ায় স্বাধীন নিরপেক্ষ তদন্ত করবে সরকার। And we work as a shelter to do the advocacy. 18-year-old was shot and it did police repression, costing the lives of hundreds as thousands set off on what was called the long-dated metadata has been examined by technical some original clips. সদস্য দেশের কাছে বাংলাদেশে অভ্যুত্থানের বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছে জাতিসংঘ। তারা বলছে, আওয়ামী লীগ সরকারের মদতেই জুলাই অভ্যুত্থানে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে এবং বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ রোজানা রশিদ। ডক্টর সৈয়দ রোজানা রশিদ, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। প্রথমে যে বিষয়টি জানতে চাই, ফলকার তুর্ক যে বলেছেন আমরা মৃত্যুদণ্ডের পক্ষে নই, তবে সুষ্ঠু বিচার প্রয়োজন, এটি কি ট্রাইব্যুনালের জন্য কোনো চাপ সৃষ্টি করবে কিনা আপনার পর্যবেক্ষণ জানতে চাই। ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে যে এটা বাংলাদেশের জন্য বহু দিক থেকেই এ ধরনের একটা উদ্যোগ খুব দরকার ছিল। প্রথমত এটা এক ধরনের স্বীকৃতি আমাদের জন্য। আন্তর্জাতিক মহলে এটা চলে গেছে এবং তারা রিপোর্টটা দিচ্ছে এবং বাংলাদেশের সিভিল সোসাইটি ওখানে উপস্থিত আছে, ইন্টারিম গভর্নমেন্টের প্রতিনিধি উপস্থিত আছে, যেটা বোঝায় সবার সামনে যে উপস্থাপনটা হচ্ছে তাতে করে আমরা বুঝি যে আন্তর্জাতিক স্বীকৃতির একটা ব্যাপার এখানটায় আছে। এটা আমাদের উপরে চাপ সৃষ্টি করবে কিনা সেটার চাইতে বড় কথা হচ্ছে আমরা যে গণতন্ত্রায়নের পথে যাচ্ছি সেখানটাতে আমার মনে হচ্ছে এই জিনিসটা এক ধাপ এগিয়ে দিবে। কারণ আমাদের এই পথে যেই কাজগুলো বারবার বাধা সৃষ্টি করেছে, যেমন এই গুম, হত্যাকাণ্ড, জেনোসাইড, ভায়োলেন্স, এই জিনিসগুলোর ব্যাপারে আন্তর্জাতিক মহলকে অবহিত করার মাধ্যমে আমরা এটার সুষ্ঠু একটা বিচারের প্রক্রিয়াকেও আমরা কিন্তু ত্বরান্বিত করছি অ্যাকচুয়ালি। এবং সেখানটাতে তারা আমাদেরকে সব ধরনের সহায়তা দেওয়ার ব্যাপারে এক ধরনের কমিটমেন্ট দিচ্ছেন, প্রতিজ্ঞাবদ্ধ, যেটা বাংলাদেশের জন্য প্রয়োজন, যেটা আন্তর্জাতিক আমাদের যে কমিউনিটি আছে তাদের জন্য কিন্তু এটা একটা উদাহরণ। এবং এটা অন্যান্য এই ধরনের যে দেশগুলো আছে তাদেরকেও, যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে, এটা একটা উদাহরণ হয়ে থাকবে, তাদের পক্ষেও এই ধরনের বিচার নিশ্চিত করাটা সহজ হবে।
জি, বাং- রোজানা রশিদ, আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছে। এটি হচ্ছে যে বারবার বলা হচ্ছে যে আন্তর্জাতিক মান অনুসরণ করে তদন্ত ও বিচার কাজ করা হবে। এক্ষেত্রে সেই সুযোগ আসলে কতটুকু রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে? অবশ্যই সেই সুযোগ রয়েছে। ইতোমধ্যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এবং আইসিটি যেটা গঠন করা হয়েছে, সেখানে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার জন্য যা যা করা প্রয়োজন তার অনেক কিছুই করা হয়েছে। বাইরে থেকে এক্সপার্ট এনে দেখা হচ্ছে যে আমাদের আন্তর্জাতিক আইনের সাথে এগুলোর কোনো সংঘাত আছে কিনা। সব ধরনের আমি যদিও আইন বিশেষজ্ঞ নই, আমি যতটুকু বুঝি যে এখানে এভিডেন্সগুলো কালেক্ট করার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া উচিত সঠিকভাবে সেগুলো নেওয়া হচ্ছে। এবং এই ব্যাপারে আমার মনে হয় না যে এখানটায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এ ধরনের একটা আইসিটি গঠন করে সামনে এগোনোর ব্যাপারে কোনো ধরনের সমস্যা আছে। এবং জাতিসংঘের সমর্থন যেহেতু আছে, এটা আগেরগুলোর চাইতে ভিন্ন হবে এবং সঠিক পথে হবে বলে আমি আশা করছি। নিশ্চয়ই, একদম পরিষ্কার। ডক্টর সৈয়দ রোজানা রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। পতিত আওয়ামী লীগ সরকারের গুম খুন সহ জুলাই আগস্টের গণহত্যার বিচারে সহায়তার আশ্বাস দিয়েছেন সাবেক মার্কিন দুই কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিস। তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনের পর একথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আহ্বান জানান রাজনৈতিক বক্তব্য দিয়ে ট্রাইব্যুনালের প্রতি চাপ সৃষ্টি না করার। তাড়াহুড়ো করে বিচার কাজকে প্রশ্নবিদ্ধ করা যাবে না বলেও সাফ জানিয়ে দেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ। সবশেষ গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এক তরুণ নেতার বক্তব্যে প্রশ্ন ওঠে শেখ হাসিনার বিচারের অগ্রগতি নিয়ে। এমন বাস্তবতায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, এ মাসেই তদন্ত শেষ হবে শেখ হাসিনার মামলার। তবে বিচার নিয়ে কোনো তাড়াহুড়া করবে না প্রসিকিউশন। অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না, কারণ বিচার, ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এখানে যদি অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসে অথবা তাড়াহুড়া করে বিচার করে আমি বিচারের কোনো ত্রুটি করি, তাহলে প্রতিপক্ষ এটার সুযোগ গ্রহণ করবে, ন্যায় বিচার পরাভূত হতে পারে। আমাদের সব কিছু দেখতে হয়। জনগণের বিচার চাওয়ার ব্যাপারে তারা চাইবেন দ্রুত, আমরা চাইব সুষ্ঠু নিরপেক্ষভাবে হওয়া, যতটুকু সময় দরকার ততটুকু সময় নেয়, এর বাইরে। এদিন মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক রাইট টু ফ্রিডমের পক্ষে ট্রাইব্যুনাল পরিদর্শন করেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনৈতিক জন ড্যানিলোভিস। জানতে চান জুলাই গণহত্যা ও গেল 15 বছরের গুম খুন এবং সেসবের বিচার প্রক্রিয়া সম্পর্কে। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা, এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান। গাজীপুরের হৃদয় হত্যার ঘটনায় সাবেক ওসি আশরাফ উদ্দিন, কনস্টেবল আকরাম হোসেন সহ পুলিশের সাবেক 5 কর্মকর্তার তদন্ত প্রতিবেদন 15 জুন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সাথে কনস্টেবল আকরাম হোসেনকে 11 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি করা হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আইনি প্রক্রিয়ার এই বিচারের জন্য দেশ এবং বিদেশে তৎপর রয়েছে তার সরকার। যুক্তরাজ্যের গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার শাসনামলে লুটপাট, জুলাই আগস্ট আন্দোলনের সময় 1400 জনকে হত্যা, আয়নাঘর সহ নানান ইস্যুতে প্রশ্ন করা হয় ডক্টর ইউনূসকে। স্কাই নিউজের বিশেষ সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলন নিয়ে প্রশ্নে জোর দিয়ে ডক্টর ইউনূস বলেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. But she's not physically present in Bangladesh. শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সব প্রমাণ সরকারের কাছে আছে। তাকে এবং তার সহযোগীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইনের মাধ্যমে তাকে দেশে ফেরত আনা সম্ভব এবং এ নিয়ে তৎপরতা চলছে। তবে আইনগত প্রক্রিয়া বেশ দীর্ঘ। গুম, আয়নাঘরে বন্দি রেখে নিষ্ঠুর অত্যাচার, এসবের বিচার নিয়েও প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টাকে। Shock will be very mild word.
in a situation like that. আয়নাঘরে পরিস্থিতি দেখে ভীষণ মর্মাহত আমি। বহু মানুষকে এখানে গুম করে রাখা হয়েছিল। বন্দীদের যেভাবে নির্যাতন করা হতো তা মানুষের পক্ষে সহ্য করা মুশকিল। ছাত্র জনতার অভ্যুত্থানে 1400 জন নিহত। হতাহতদের পরিবার বিচার পাবে কিনা প্রশ্ন করা হয় অন্তর্বর্তী সরকার প্রধানকে। We are trying. We cannot guarantee because we are a short-lived government. পুরো সরকারই জড়িত ছিল, তবে কারা স্বেচ্ছায় কাদের বলপূর্বক করানো হয়েছে সেসব বিষয়ে খুব সতর্কতার সাথে ব্যবস্থা নিচ্ছে সরকার। এই কারণে এতেও সময় লাগছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের পদচ্যুত মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশেও তার বিরুদ্ধে তদন্ত চলছে। তাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, এটা আইনগত বিষয়, প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। So whether we can bring back a UK citizen for trial in Bangladesh. মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচিত সরকারও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোল টেবিল আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আমির খসরু বলেন, বিচারিক বিষয় আইনি প্রক্রিয়া, এর সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। স্বাধীন বিচার বিভাগ বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা কাম্য নয়। শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে। নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের বক্তব্যে সমালোচনা করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের সাথে নানা প্রস্তাব জুড়ে দেয়া ফ্যাসিস্ট চরিত্রের মতোই। শেখ হাসিনার বিচার চায় না, বাংলাদেশে কেউ আছে আমার তো জানা নেই। শেখ হাসিনার যতগুলো মামলা আছে এগুলো তো অনেকগুলো মামলা আছে এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটা পর একটা সমাধান হতেই থাকবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি খুঁজে না পেলেও এবার তা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনার সরকারের পতনের পর ভূমি অধিগ্রহণের নামে সরকারের প্রায় 10 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 23 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এছাড়া সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। পতিত আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ছিল পদ্মা সেতু। 32,000 কোটি টাকা প্রকল্পে একটা বড় অংশ ভূমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগে ব্যয় করে। অভিযোগ রয়েছে, ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে পদে পদে ঘটেছে অনিয়ম, দুর্নীতি। পট পরিবর্তনে যার অনুসন্ধানে নেমে দুদক খুঁজে পেয়েছে নানা অসঙ্গতির। ভুয়া রেকর্ড ও জাল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মাদারীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক সহ 23 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পেও সহ ভুয়া রেকর্ড সৃজন করে জাল জালিয়াতি, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে জনাব প্রমথ রঞ্জন ঘটক, সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সহ বেনিফিশিয়ারিদের মোট 23 জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। এ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 33 কোটি টাকার অবৈধ সম্পদ ও 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। গোলাম দস্তগীর গাজী সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 23 কোটি 51 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ প্রতিষ্ঠানের নামে 6টি ব্যাংক হিসাবের মাধ্যমে 257 কোটি টাকারও বেশি মূল্যের অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে একই দিনে 23 কোটি টাকার একটি প্রকল্পের নথি গায়েব ও দুর্নীতির খোঁজে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুদক। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। 7 দিনের সময় বেঁধে দিয়ে গাবতলী গরুর হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান স্থগিত করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় হাট সংলগ্ন অবৈধ দোকান গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ইটের গদিঘরও ভেঙে দেয়া হয়। তবে হাট ইজারাদাররা এই জায়গা ভাড়া দিয়েছে বলে দাবি দোকানিদের। দীর্ঘদিন পর উচ্ছেদে নেমেও অভিযান স্থগিত করতে হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। কারণ অবৈধ দোকানীদের নোটিশ না দেওয়ায় তোপের মুখে পড়তে হয় অভিযানকারীদের। তবে আগেই গুড়িয়ে দেওয়া হয় 20টি দোকান।
গাবতলী থেকে বিজিবি মার্কেট পর্যন্ত পুরো জায়গা জুড়ে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ইট, বালি, সিমেন্ট, রড ও পাথরের গদিঘর। মাস শেষে ভাড়া দেওয়ার পরেও বিনা নোটিশে উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করেন দোকানিরা। অবৈধ জায়গা ঠিক আছে, আমরা জানি যে 28 তারিখ পর্যন্ত শেষ, তো ওনারা বলছে এটা, ওনারা বা আমরা নিজেরা বলছি যে এটা আমরা সরকার থেকে আবার লিজ আনার চেষ্টা করবো বা আনবো, তা হুটহাটে যে ভেঙে ফেলবে এটা তো আমরা জানি না। আগাম কোনো কথা কইনি, এটাকে ঠিক করেছে। অর্ডারটা দিচ্ছে উনি, 1 ঘন্টা সময় দিব আমাকে যে কি আসবে সেটা ভেঙে আলামো। আমার কাছে 28 তারিখ, 30 তারিখ শেষ, 2 তারিখ শেষ, আপনি নোটিশ দিতেন, হাত মাল নোটিশ তোমার দোকানপাট সব ছড়ে দাও। বৈধভাবে ব্যবসা করার জন্য 7 দিনের সময় দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে প্রশাসন মহোদয় এখানে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে 7 দিনের সময় দিয়েছে, যে 7 দিনের ভিতরে তারা এই মালামালগুলো সরিয়ে নেবে। কর্পোরেশনের জায়গা অবৈধ স্থাপনার মাধ্যমে রাজস্ব হারাতে চায় না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এগুলোকে কনভার্ট করে যেগুলো পার্ক এবং ওপেন স্পেস আছে সেগুলো ঢাকার প্রত্যেকটি মানুষের এটির অধিকার। একটি পয়সাও সিটি কর্পোরেশনকে ভাড়া দিচ্ছেন না। তো সুতরাং এখানে যখন দখল হয়েছে সেই দখলও আমাদেরকে না জানিয়ে করেছেন, স্বাভাবিকভাবেই আমরা আমাদের দখলকে পুনরুদ্ধার করতে এসেছি। গাবতলী হাট এলাকায় 30 একর ও পুরো বেড়িবাঁধ এলাকায় 150 একর জায়গা অবৈধভাবে দখলে আছে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর বিপণী বিতানগুলো। নারী, পুরুষ, শিশু সবার পদচারণায় সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটার ধুম। মেয়েদের মতো এবার ছেলেদের পোশাকেও এসেছে বৈচিত্র্য। মাসব্যাপী সিয়াম সাধনার পর নতুন পায়জামা ও পাঞ্জাবি পরে ঈদের নামাজে শরিক হবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। উৎসবের পাঞ্জাবি কিনতে এখন থেকেই রাজধানীর বিভিন্ন শপিং মলে ভিড় করছে সকল বয়সের মানুষ। এমনই দৃশ্য ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। এবার ঈদে আমি নিয়ত করেছি সুতির পাঞ্জাবিটাই নিব। গত বছরের তুলনায় এই বছর প্রাইস মূল্য একটু বেশি। ছেলেদের পোশাকের দাম তুলনামূলক সাধ্যের মধ্যেই আছে জানান ক্রেতারা। এই কালেকশনগুলো একটু মোটামুটি ভালো, হ্যাঁ, আর রিজনেবল প্রাইসে আছে এগুলো। সুতির পাঞ্জাবি বললে ভালো লাগে গরমকালে। আরো গেল বছরের তুলনায় এবার ভালো ব্যবসা হবে আশাবাদী বিক্রেতারা। রমজান শুরু হচ্ছে, বেচাকেনিও ভালো হচ্ছে, কাস্টমার ক্রেতাও বাড়তেছে আমাদের। ডিফারেন্ট ফর্মালের মধ্যে এগুলি আসছে ইন্ডিয়ান, তারপর শার্ট আসছে, টি শার্ট আসছে, এগুলি নতুন চলতেছে এখন চাহিদা এগুলি। ইন্ডিয়া থেকে তো পাঞ্জাবি আসছে না, এবার আমরা বেসিক্যালি পাকিস্তানি যে পাঞ্জাবিগুলো ওগুলো আমরা প্রোভাইড করছি। তো আশা করি এবার ইন্ডিয়া যেহেতু তেমন যোগাযোগ ব্যবস্থা নাই আমাদের, সেই জন্য আপনার ভালো বেচা বিক্রি হবে। যদি এখনো ঈদের বাকি বেশ কিছুদিন, তবুও মার্কেটে মেয়েদের সাথে তালে তাল মিলিয়ে কেনাকাটায় ব্যস্ত ফ্যাশন সচেতন তরুণরা। সেই তালিকায় সবার আগে পাঞ্জাবি, আর তাতে দেশীয় ডিজাইনই পছন্দ ক্রেতাদের। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।